তো প্রতি বছরই আমাদের দেশের স্টুডেন্টরা এরকম বলতে পারো এক ধরনের প্রতারণার মুখেই পড়ে যায়। 12টা বছর একভাবে ইংলিশ শিখে অ্যাডমিশন টেস্টে আসে সম্পূর্ণ ভিন্ন রকম। অনেক টিচাররা আবার ফাতরামি করে এখানে কি বলে জানো, যে সাবজেক্ট সম্বন্ধে ইউনিক ইনফরমেশন দেওয়া লাগে। এই ইউনিকের স্কেলটা কি তারা নিজেরাও জানে না, যে ইউনিক বলতে আসলে কি বুঝিস। তো এইসব ফাতরা কথাবার্তা আমরা শুনবো না। আমাদের পড়াটা এরকম ছিল। আমি আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। মডিফায়ারকে আমরা পজিশনের পার্সপেক্টিভ থেকে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এই দুই ভাগে ভাগ করি, আর স্ট্রাকচার অনুযায়ী বা এদের অ্যাক্টিভিটিস অনুযায়ী দুই ভাগে ভাগ করি। কি কি ছিল? হ্যাঁ, একটা ছিল অ্যাডজেক্টিভ আর একটা কি অ্যাডভার্ব। আচ্ছা, এখন এই অ্যাডজেক্টিভকে আগে ভাগ করতো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, কিন্তু আধুনিক গ্রামার এইভাবে আর ভাগ করে না। এখন কিভাবে ভাগ করে? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার্স। আচ্ছা, ডিটারমিনার্সকে আবার ক্লিপস্টোফেল কি বলছে? লিমিটিং অ্যাডজেক্টিভ। আচ্ছা, যাক, তো আমরা এখনও এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের মধ্যেই আছে। লাস্ট ক্লাসেও আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের লাস্ট ক্লাস করব। এটা শেষ হলে আমরা ডিটারমিনার্সে যাব, তারপর আমরা অ্যাডভার্বে যাব। আচ্ছা, তাহলে আমরা একটু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট দেখবা, যে তুমি যদি বোর্ড কোয়েশ্চেন দেখো, দেখবা কোনো না কোনো জায়গায় আসবেই অ্যাপোজিটিভ। নাম শুনছো? দেখবা বিভিন্ন জায়গায় লিখবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভকে আবার কেউ কেউ অ্যাপোজিশনও বলে। একই কথা, অ্যাপোজিটিভ আর অ্যাপোজিশনের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রশ্ন অ্যাপোজিটিভ কি? এই অ্যাপোজিটিভ কি তুমি আমাদের দেশে যে কয়টা বই আছে তুমি যদি পড়তে যাও, দেখবা বইগুলোতে এইভাবে বলে যে সাবজেক্ট সম্বন্ধে যেটা এক্সট্রা ইনফরমেশন দেয় সেটাই অ্যাপোজিটিভ, তাই না? এটাই তো লেখা থাকে যে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিলেই অ্যাপোজিটিভ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একদম ভ্রান্ত ধারণা। এই ধারণাগুলো নিয়ে তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাবা, একদম ভরাডুবি দিয়ে আসবা। তোমার কাছে মনে হবে যে কোন অবিচারের মুখে পড়লাম, যে আমি পড়ে গেলাম কি আর আসলো কি। তো প্রতি বছরই আমাদের দেশের স্টুডেন্টরা এরকম বলতে পারো এক ধরনের প্রতারণার মুখেই পড়ে যায়। 12টা বছর একভাবে ইংলিশ শিখে অ্যাডমিশন টেস্টে আসে সম্পূর্ণ ভিন্ন রকম। তো আমরা ওই জিনিসটা তোমাদেরকে আমি কলেজে থাকা অবস্থাতেই আস্তে আস্তে বিল্ড করে দিব, যেন ওই অবস্থায় তোমার কাছে কোনো কিছু নতুন না মনে হয়। দেখো সব কিছুই মনে হচ্ছে যে আগেই সব কিছু সলভ করা শেষ। আচ্ছা, তো এই অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনের যে ভুল ইনফরমেশনটা, সেটা কি? যে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিলেই অ্যাপোজিটিভ হয়, এটা মিথ্যা কথা, এটা ভুল কথা। তাহলে অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হওয়ার প্রথম শর্ত, দুইটা শর্ত আছে। তার মধ্যে প্রথম শর্ত তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়া লাগবে। বুঝা গেছে? অ্যাপোজিটিভ হওয়ার প্রথম শর্ত কি? তাকে অবশ্যই কি হওয়া লাগবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়া লাগবে। 2 নম্বর শর্ত সাবজেক্টের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। সাবজেক্ট এর সাবস্টিটিউট। তো এই কথাটাগুলো যখন লিখি তখন আমাদের কাছে বিষয়টা খুব একটা বোঝা যায় না এতটুকু দিয়ে। প্রথমতই প্রশ্ন আসে আমাদের মধ্যে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ জিনিসটা কি। আমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে হলে আমাদের বোঝা লাগবে অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এখানে বেশ কিছু আলোচনা আছে, যে আলোচনাটা করলে আমরা এই টার্মটা বুঝতে পারবো, বা এইটাও এটা বুঝতে পারলে আমরা এই অংশটাও বুঝতে পারবো। আমরা দুইটা রুল লিখে দিলাম, এদের পরিচয়টা লিখে দিলাম, কিন্তু এই জিনিসটা বুঝতে হলে আমাদের আগে থেকে কিছু জিনিস জানা লাগবে। আমার পড়াটা শুরু করা উচিত ছিল ক্লজ ফ্রেজ দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি ক্লজ ফ্রেজ দিয়ে পড়া শুরু করা যায় না। ওইটা দিয়ে পড়া শুরু করলে কি হয়, একটু তোমার টেকনিক্যাল টাইপের জিনিস, তো প্রচুর স্ট্রাকচার টাইপের জিনিস, ওগুলো দিয়ে ব্যাচ শুরু করলে স্টুডেন্টরা অনেক ডিমোটিভেটেড হয়ে যায়, যে কোথায় আসলাম, খালি রুল আর রুল আর রুল। তো এই জন্য ওই টপিক দিয়ে আমরা শুরু করি না কখনো। আমরা একটু স্পাইসি টপিক দিয়ে শুরু করি, যেগুলো তোমাদের পড়তে ভালো লাগে, কারণ আমাদেরও পড়াতে ইজি হয়। এতে করে তোমরা খুব প্রথমেই খুব মজায় মজায় শেখো, তারপর ধীরে ধীরে ক্লজ ফ্রেজ এই টাইপের কাঠখোট্টা জিনিসে আমরা যাই। তারপরও কিছু কিছু টপিক আছে, কিছু কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো বোঝাতে গেলে ওইগুলা হালকা হলেও একটু বোঝানো লাগে। তো আমি ক্লজ ফ্রেজ তোমাদেরকে ডিটেলসে পরে পড়াবো, কিন্তু আপাতত এই অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বোঝার জন্য যতটুকু বোঝা লাগে আমি তোমাদের হালকা একটা ধারণা দিচ্ছি। কেমন? ক্লজের বাংলা কি বলতে পারবা? বাক্যাংশ। তার মানে এই ক্লজ দিয়ে আমরা কি বানাই? বাক্য বানাই বা সেন্টেন্স বানাই। ক্লজকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়।
কিন্তু মেইনলি আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। এই 3 ভাগ আর 2 ভাগ নিয়ে অনেক ডিবেট আছে, অনেক কিছু আছে। এই ইনফরমেশনগুলো আমরা পরে পাবো। আপাতত আমরা এটা বোঝার জন্য আলোচনাটাকে একটু ছোট রাখি। আমরা 2 ভাগই বলে নিলাম আমাদের সুবিধার জন্য। একটাকে আমরা কি জন্য বলি? প্রিন্সিপাল ক্লজ। আরেকটাকে কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে আবার কেউ কেউ ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে, সাবঅর্ডিনেট ক্লজকে আবার কেউ কেউ ডিপেন্ডেন্ট ক্লজও বলে। প্রিন্সিপাল ক্লজ কি জিনিস? একদম স্বাধীন একটা ক্লজ, ওর কারো সাহায্য লাগে না সেন্টেন্স হতে। যেমন ধরো হচ্ছে আই নো, বা ধরো হচ্ছে আই উইল টেল ইউ। এগুলো হচ্ছে ক্লজ, কারো সাহায্য লাগছে সেন্টেন্স হওয়ার জন্য? সাহায্য লাগে নাই। সবসময় একটা জিনিস মনে রাখবা, রুল থেকে সেন্টেন্স আসে নাই, সেন্টেন্স থেকে রুল আস। আমরা কি জন্মের সময় কতগুলো রুল শিখে আসছি? তারপরে কি ওই রুল অনুযায়ী কি আমরা হচ্ছে ওয়ার্ডগুলো বসাইছি? মোটেই না, আমরা ডিরেক্ট সেন্টেন্স শিখছি, তাই না? তাহলে সেন্টেন্সের মাধ্যমে রুল আসছে, রুলের মাধ্যমে সেন্টেন্স আসে না। আমরা আগে সেন্টেন্স লিখলাম, এবার রুলগুলো লিখে ফেলি। তুমি নিজেই অবজার্ভ করো এই জিনিসটাকে আমরা কি জন্য বলি? সাবজেক্ট, তাই না? এই জিনিসটাকে কি জন্য বলি আমরা? ভার্ব বলি। আরও শুদ্ধভাবে বলতে গেলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব কি, এটাও আমরা একটু পরে শিখব। প্লাস এই যে ইউটা যে লিখলাম, এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, তাই না? এক্সটেনশন থাকাটা প্রিন্সিপাল ক্লজে ম্যান্ডেটরি না। এইখানে আছে, এখানে নাই, সমস্যা নেই। আমাদের জীবনে যেমন এক্সের কোনো হচ্ছে গুরুত্ব নাই, এই স্ট্রাকচারেও হচ্ছে এক্সের কোনো গুরুত্ব নাই, থাকলে থাকছে, না থাকলে নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আসা যাক সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিরকম? এটা হচ্ছে এরকম যে এটা শুরুই হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ফাইনিট ভার্ব, তারপরে এক্সটেনশন। এখানে এক্সটেনশনের কোনো খাওয়া নাই। প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? এটাও আমরা পাবো হচ্ছে যখন কানেক্টরস পড়বো তখন। যে কনজাংশনকে আমরা 4 ভাগে ভাগ করি, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ, আর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এটা আমরা পরবর্তীতে পড়বো। আপাতত তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলি, তোমার ছোটবেলায় কমপ্লেক্স সেন্টেন্স লিখতে না, এগুলাতে কিছু কনজাংশন ইউজ করতা, ওগুলা কি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। তো কি কি হচ্ছে ইউজ করতা? যেমন হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন, বিফোর, আফটার, দো, অলদো, এগুলো ইউজ করতা না? বা হচ্ছে WH ওয়ার্ডগুলো ইউজ করতা। এই সবগুলোই আসলে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা দিয়ে শুরু হবে সব সময় সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো হোয়াট, হোয়াট হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা সাবজেক্ট দিলাম হি, তারপর একটা ফাইনিট ভার্ব দিলাম সেইড। আমি এক্সটেনশন দিলাম না, সমস্যা নাই। হোয়াট হি সেইড মানে কি? সে যা বললো। এ কি সেন্স মেক করছে? পুরোপুরি করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে সে সাবঅর্ডিনেট ক্লজ। নাম দেখেই বোঝা যাচ্ছে যে সে কারো অধীনে থাকবে, তাই না? কার অধীনে থাকবে বলো তো? প্রিন্সিপাল ক্লজ। আর তো নাই কেউ, ওর অধীনে থাকবে। অর্থাৎ ওর সাথে যখন ও মিলে যাবে তখন ও সেন্স মেক করবে। যেমন তুমি ওর সাথে ওকে মিলিয়ে দাও, দেখো তো কি হয়। আই নো হোয়াট ইজ ইট, সেন্টেন্স হয়ে গেছে না? ও একা একা সেন্স মেক করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের সাথে গেলে সেন্স মেক করে। তারপরে হচ্ছে এই যে আমরা যে লিখলাম, দেখো স্ট্রাকচারটাও মিলে গেছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট, ফাইনিট ভার্ব। মাঝে মাঝে এই সাবজেক্টটা থাকে না। যেমন ধরো হচ্ছে আমরা যদি লিখি হু ডিড দ্য ওয়ার্ক, আমরা যদি এইখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতাম তাহলে কিন্তু ফুল সেন্টেন্স হয়ে যেত, কিন্তু আমরা কি দিছি? ফুল স্টপ। তাহলে এটা দিয়ে কি বোঝায়? যে কাজটা করলো এটা দিয়ে কি সেন্স মেক করতেছে? করতেছে না। কখন মেক করবে বলো? প্রিন্সিপাল ক্লজের সাথে দিয়ে দাও, দেখো তো হয় কিনা। আই উইল টেল ইউ হু ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন প্রিন্সিপাল ক্লজ কয় প্রকার বলো তো? তোমাদের কলেজে প্রিন্সিপাল কয়জন থাকে? একজনই থাকে। প্রিন্সিপাল মানে কি? একাই 100, ওর কোনো ক্লাসিফিকেশন নাই। বুঝা গেছে? আর এই যে সাবঅর্ডিনেট ক্লজ, ও যে হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজের সাথে যে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার প্রসেস হচ্ছে তোমার 3টা।
আপাতত এগুলো ডিটেলস বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে, তো আমি অল্পের মধ্যে একটু বলে যাই, এগুলো পরে যখন ডিটেলসে পড়বো তখন আমরা জানবো। এই তিনটার উপর বেস করে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করি। এক নম্বরে হচ্ছে তোমার নাউন ক্লজ, তারপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, ওকে কেন নাউন ক্লজ বললো? কারণ নাউনের মতো কাজ করে। নাউনের মতো কাজ করে মানে কি বলো? নাউনের কাজ কি সেন্টেন্সে? হয় সে সাবজেক্ট, তা না হলে অবজেক্ট। আর কোনো কাজ আছে নাউনের? দেখো তো, সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে তখনই আমরা তাকে কি বলবো? নাউন ক্লজ বলবো। সেটা বুঝছো? একটা এক্সাম্পল দেখবা? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি নাউন ক্লজের। যেমন ধরো আমরা যদি লিখি হোয়াট হি সেড ইজ নট কারেক্ট, এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বলো তো? হোয়াট হি সেড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা বলতে পারবা? ইজ নট কারেক্ট, ওর সাবজেক্ট লাগবে না, পুরোটাই প্রিন্সিপাল ক্লজ। পুরোটাই প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট এটা তার ভার্ব, এটা তার এক্সটেনশন। ওই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের মধ্যেই আমরা কি পাচ্ছি? সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলতে পারি? নাউন ক্লজ বলতে পারি। বুঝছো বিষয়টা? আমরা আরও ডিটেলসে যাব, এখন তো আমরা অ্যাপোজিটিভ শিখতেছি। আমি এখানে ডিটেলসে বললে আমরা অ্যাপোজিটিভ থেকে অনেক দূরে সরে যাব। এই জন্য আমি ইচ্ছা করি তোমাদেরকে এখানে অল্প অল্প একটু নলেজ দিচ্ছি। আমরা যখন এই টপিকটা ডিটেলসে পড়বো তখন আরও ডিটেলসে আমি তোমাদেরকে আরও অনেক এক্সাম্পল দিয়ে বোঝাবো। আপাতত এতটুকুতেই আমরা একটু সন্তুষ্ট থাকি। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভের কাজ কি বলো? বলো তো ভাইরা, অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউন সম্বন্ধে ইনফরমেশন দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে যখন কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ নাউন বা প্রোনাউন সম্বন্ধে ইনফরমেশন দিবে সেটাকে আমরা কি ক্লজ বলতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। আমরা একটু এখানে লিখে নিই, নাউন বা হচ্ছে প্রোনাউন ইনফো দেয়। আমি ইনফো লিখলাম জাস্ট। এটার এক্সাম্পল কি হতে পারে? ধর লিখলাম আই bought a car which is very expensive. এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বলো তো ভাইরা? আচ্ছা, এইটা কি করে? কার সম্বন্ধে ইনফরমেশন দেয়? এই কার সম্বন্ধে? আচ্ছা, তো এই কার সম্বন্ধে ইনফরমেশন, কারটা কি নাউন না? নাউন সম্বন্ধে যেহেতু ইনফরমেশন দিয়েছে তাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। এর প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব ক্লজ কি? যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ কোনো ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দিবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ক্লজ। তাহলে ভার্ব ইনফো লিখলাম আমি। যেমন ধরো আমি যদি লিখি when I was a child I used to play football. আমি ফুটবল খেলতাম, তাই না? এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? when I was a child। এটা কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে বলো তো? আমি সম্বন্ধে, নাকি আমার খেলার সময় সম্বন্ধে, নাকি ফুটবল সম্বন্ধে বলো তো? তোমার সম্বন্ধে না, কি সম্বন্ধে? তোমার খেলাধুলার টাইম এটা না, তুমি কখন খেলতা? ছোটবেলায় খেলতা।
তাহলে ভার্ব সম্বন্ধে যেহেতু ইনফরমেশন দিল তাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব ক্লজ। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এরকম আরও বেশ কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, এগুলো আমরা সবই পড়বো সামনে। লিখছো এতটুকু? তাহলে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ মোটামুটি 50% ধারণা তো পাইছো। অতটুকুই যথেষ্ট আপাতত, এতটুকু বোঝার, এই অ্যাপোজিটিভ বোঝার জন্য। পরে আমরা ওগুলো ডিটেলসে যাব। এখন নাউন ক্লজ থেকে আমরা কি পাই জানো? নাউন ক্লজ থেকে আমরা, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, নাউন ক্লজ থেকে আমরা নাউন ফ্রেজ পাই। আর অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা কি পাবো বলো তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো। আর অ্যাডভার্ব ক্লজ থেকে আমরা কি পাই? অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মেইনলি আমরা এই তিন ধরনের ফ্রেজই আসলে পাই, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। এছাড়া কিছু ফাও ফ্রেজ আছে, মানে হচ্ছে ওগুলাকে ওইভাবে না ডাকলেও হইতো। সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? যে ফ্রেজে প্রিপোজিশন থাকবে সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এ দিয়ে কী হবে আল্লাহ জানে কি হয়। তারপরে হচ্ছে ভার্বাল ফ্রেজ, মানে যখন হচ্ছে ওই যে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছো না, যে ভার্বের সাথে একটা প্রিপোজিশন অ্যাটাচড থাকে, এগুলোকে বলে ভার্বাল ফ্রেজ। তো ওই সব ফ্রেজ আসলে ওগুলা নামটা দিয়েই বরং হচ্ছে স্টুডেন্টদেরকে কনফিউজড করছে। বরং আমরা বলতে পারি মেইনলি আমরা এই তিনটা ক্লজ পাই এবং এই তিনটা ক্লজ থেকে আমরা তিনটা ফ্রেজ পাই। এখন প্রশ্ন হচ্ছে ক্লজের বাংলা কি জন্য বলছো তোমরা? বাক্যাংশ। আর ফ্রেজের বাংলা কি বলো তো? হ্যাঁ, শব্দগুচ্ছ বা পদগুচ্ছ বলি আমরা বাংলা ব্যাকরণে। আচ্ছা, এই ক্লজ আর ফ্রেজের ভেতরে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটাই আমরা একটু এক সাইডে লিখি। ক্লাস কি বেশি ডিপ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সমস্যা হলে বলবা, বেশি ডিটেলসে হয়ে যাচ্ছে। সবাই লেখো ক্লজ, আর এইদিকে লেখো ফ্রেজ। ক্লজে তোমার ফাইনিট ভার্ব থাকে, আর ফ্রেজে ফাইনিট ভার্বটা থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ফাইনিট ভার্ব কি জিনিস? এটা বুঝতে হলে আমাদের আবার হালকা একটু ভার্ব বুঝতে হবে। আমরা একটু ভার্বে চলে যাই। আমি এই সেটটা মুছে ফেললাম। ভার্বের বাংলা কি? ক্রিয়া। আচ্ছা, ভার্বের বাংলা কি? কাজ, ক্রিয়া। আছে এও হলো যে ক্রিয়ার ইংলিশ কি? ভার্ব না ওয়ার্ক? ভার্ব। তাহলে এটাকে কেন তারা ওয়ার্ক বললো না? আমরা বাংলা ব্যাকরণ এটাকে কেন কাজ বললাম না? বলছি কি কাজ? আমরা বলছি ক্রিয়া, আর ওরাও হচ্ছে কি বলছে? ভার্ব। তার মানে বোঝাই যাচ্ছে ভার্ব আর ওয়ার্ক সেম না, আবার কাজ আর ক্রিয়াও কি সেম না, দুইটা আলাদা জিনিস। বলো তো ভাইয়ারা, এটা কোন পদ? খাওয়া। ও আচ্ছা, আমার হাতের লেখা অনেক বাজে, বুঝে নিও। খাওয়া বা ধরো হাঁটা, এগুলো কোন পদ? আচ্ছা, এই একটা ভুল করে ফেললা। এই দুইটার একটাও ক্রিয়াপদ না, এই দুইটাই হচ্ছে বিশেষ্য পদ। হ্যাঁ, বা ইংলিশে বললে নাউন। এইটা যে বিশেষ্য, এটা আমরা তো আবার ইংলিশ ভালো বুঝি, বাংলা আসলে বুঝতে একটু সমস্যা হয়। আমরা একটু ইংলিশ দিয়ে বোঝার ট্রাই করি। ধরো হচ্ছে আমরা লিখলাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এগুলো আগে পড়েছি নাকি? হ্যাঁ, আচ্ছা, ধরো আমরা এটা লিখলাম। এখানে ভার্ব কোনটা বলো? ইজটা ভার্ব না? ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। সাবজেক্ট অলওয়েজ কি হয়? নাউন বা প্রোনাউন হয়। এটা কি প্রোনাউন হবে কোনোদিনও? তাহলে এটা কি? নাউন। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন আমরা কি জন্য বলি?
জিরান বলি, তাই না? আমরা একটু সাইডে একটু জিরানটাও লিখে নিই। আমরা জিরান প্রেজেন্ট পার্টিসিপল এগুলো ডিটেলসে পরে হচ্ছে পাবো, কিন্তু আপাতত এখানে একটু শিখে নিই। তার মানে এই ওয়াকিংটা কি ভার্ব নাকি নাউন? নাউন। আচ্ছা, কিন্তু ওয়ার্ক না একটা? অবশ্যই ওয়ার্ক, কিন্তু ভার্ব না। আচ্ছা, এখন এটাকে যদি আমরা বাংলা করি, বাংলা কি হয় বলো? হাঁটা। ইজের বাংলা কি হয়? কিন্তু জীবন আমরা বাংলায় এটা বলি? বলি না। হাঁটা হয়, তারপরে কি? স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, এখানে ক্রিয়া কোনটা বাংলা বাক্যে? হয়, তাই না? যেটা আমরা আসলে বলি না, সাইলেন্ট অবস্থায় রাখি। ক্রিয়ার আগে থাকে কি? কর্তা। কর্তা সবসময় কোন পদ হয় বলো তো? বিশেষ্য বা সর্বনাম। এটা কি সর্বনাম? তাহলে এটা কি? বিশেষ্য। কিন্তু বিশেষ্য হয়েও একটা ক্রিয়ার ভাব নিয়ে বসে আছে না, এই জন্য তাকে নাম দেওয়া হলো কি? ভাববাচক বিশেষ। বুঝছো? এই ভাববাচক বিশেষ্যকে আবার অনেকে কি বলে? ক্রিয়াবাচক বিশেষ। ইংলিশের সাথে বাংলা ফ্রি। ক্লিয়ার বিষয়টা? কেউ যদি বলে হাঁটা কি কাজ? অবশ্যই কাজ, কিন্তু ক্রিয়া কি? ক্রিয়া না। কাজ আর ক্রিয়া সেম না, ওয়ার্ক আর ভার্বও সেম না। তাহলে ক্রিয়া জিনিসটা তো বুঝছো। তুমি যদি বলো যে ভাইয়া তাহলে হাঁটা যদি বিশেষ্য পদ হয়, ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে হাঁটি, হাঁটে, হাঁটছে, হাঁটবে, হেঁটেছিল, এগুলো হচ্ছে ক্রিয়া। বোঝা গেছে? হাঁটা ক্রিয়া না, হাঁটা হচ্ছে কি? বিশেষ্য পদ। ঠিক একইভাবে খাওয়া হচ্ছে বিশেষ্য পদ, কিন্তু আমরা যখন বলবো খাই, খাচ্ছি, খাবে, খেয়েছিল, এগুলো কি হবে? এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়া আর বিশেষ্যের ভিতরে ডিফারেন্সটা বুঝছো? কাজ আর ক্রিয়ার মধ্যে বা ওয়ার্ক আর ভার্বের মধ্যে ডিফারেন্স। আমরা ভার্ব কি, ক্রিয়া কি, এটা বুঝলাম। এবার আমরা একটু ক্লাসিফিকেশনে যাই। ভার্বকে আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ভাগ করতে পারি। তার মধ্যে একটা পার্সপেক্টিভ হচ্ছে একটা ভার্ব সেন্স মেক করতে পারে কিনা। বোঝা গেছে? একটা ক্রিয়া অর্থ প্রকাশ করতে পারে কিনা, এটার উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করি। ইংলিশে আমরা বলি হচ্ছে ফাইনিট ভার্ব, আর বাংলা এটাকে কি যেন বলি? সমাপিকা ক্রিয়া। চিনো তো এগুলো নাকি? আর এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া। আমি ভাত খাই, এখানে খাইটা কি সমাপিকা না অসমাপিকা বলো? সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাচ্ছি, খাচ্ছিটা কি? এইটাও সমাপিকা। মানে সমাপিকা ক্রিয়া মানে কাজ শেষ হওয়া না, কিন্তু আমরা কি বলছি? সেন্স কমপ্লিট হতে হবে, মিনিং কমপ্লিট হলেই কি সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাচ্ছি, মিনিং কমপ্লিট হয়ে গেছে না? তাহলে কি? খাচ্ছি সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাবো, শুরুই তো করি নাই, তাও খাবো কি হবে? সমাপিকা ক্রিয়াই হবে। তাহলে অসমাপিকা ক্রিয়া কোনটা? বাক্যটাকে ইনকমপ্লিট রেখে দেয়। যে আমি ভাত খেয়ে থেমে গেলাম, হইলো কিছু? খেয়েটা তাহলে অসমাপিকা ক্রিয়া। আমি ভাত খেতে বলে থেমে গেলাম, হইলো কিছু? তাহলে খেতেটা কি? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, আমরা একটু বাংলার সাথে কম্পেয়ার করে ইংলিশটাও ধরে ফেলি। খাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটার ইংলিশ কি? আই ইট রাইস। খাই যদি সমাপিকা ক্রিয়া হয়, ইট কি হবে? ফাইনিট ভার্ব হয়ে যাবে। আবার এটাকে যদি লিখি যে আমি ভাত খেয়ে, সেন্টেন্স আর শেষ করলাম না, তাহলে খেয়েটাকে কি হবে? অসমাপিকা ক্রিয়া। আর এটার ইংলিশ লিখলে কি হয়? ইটিং রাইস, আই ডট ডট ডট। তাহলে ইটিংটাও কি হবে? অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনিট ভার্ব। এইবার ধরো লিখলাম যে আমি বাড়ি যাচ্ছি, এটার ইংলিশ আমরা কি যেন লিখি? আই এম গোয়িং হোম। এই যে লিখলাম আই এম গোয়িং হোম, বলো তো ভাইয়ারা এখানে কোনটা ফাইনিট ভার্ব?
এখানে ভার্ব কয়টা বলো তো? ধরো আমি তোমাকে মোরগ পোলাও দিলাম, কয়টা খাবার দিছি? একটা? কেন দুইটা দিছি না, মোরগ আর পোলাও? কই মোরগ পোলাও? হ্যাঁ দুইটা খাবার হয় না? ভেজিটেবল রোল কয়টা খাবার দিছি? না দুইটা দিছি, ভেজিটেবল আর রোল দিছি। আচ্ছা এলিমেন্ট দুইটা, কিন্তু আমরা একসাথে প্রেজেন্ট করে ফেলছি না। এখন আমরা খাবার কয়টা বলি? একটাই বলি। এখানেও সেম ঘটনা ঘটছে, এলিমেন্ট দুইটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যামটা, গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু দুইটা মিলে কি হয়ে গেছে? একটাই ভার্ব হয়ে গেছে। এখানে ভার্ব কয়টা? একটা, একসাথে প্রেজেন্ট করছি তো এই জন্য একটাই ভার্ব। এই ধরনের ভার্বকে, মানে যেখানে ভার্বের এলিমেন্ট একাধিক আসে, সেইগুলাকে আমরা ইংলিশে বলি কম্পাউন্ড ভার্ব। মনে থাকবে? তাহলে এখানে ভার্ব যেহেতু একটা, ফাইনিট ভার্ব কোনটা হবে? অ্যাম গোয়িং পুরোটাই হচ্ছে ফাইনিট ভার্ব। মনে থাকবে? অ্যাম গোয়িং পুরোটাই হচ্ছে ফাইনিট ভার্ব। এবার ধরো আরেকটা সেন্টেন্স লিখলাম যে আমাকে যেতে হবে, এখানে কোনটা সমাপিকা ক্রিয়া বলো তো? হ্যাঁ যেতে এটাও হবে না, হবে এটাও হবে না, কারণ কোনো একটা দিয়ে আমরা সেন্স মেক করি না, দুইটা মিলিয়ে সেন্স মেক করি, তাই না? আমাকে যেতে কোনো সেন্স মেক করে না, আমাকে হবে তাও সেন্স মেক করে না, আমাকে যেতে হবে তা সেন্স মেক করে। তাহলে যেতে হবে পুরোটাই হচ্ছে একটা ভার্ব। ওইটাকে যেমন কম্পাউন্ড ভার্ব বলে, বাংলা এটাকে কি বলা যেতে পারে বলো তো? কম্পাউন্ডের ইংলিশ কি? যৌগিক। তাহলে এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? যৌগিক ক্রিয়া। আসলে এটাকে যৌগিক ক্রিয়া বলে। তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? পুরো যেতে হবে পুরোটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটার ইংলিশ যদি আমরা লিখি, আমরা কি লিখি? আই হ্যাভ টু গো। তাহলে এখানে ফাইনিট ভার্ব কোনটা বলো তো ভাইয়ারা? হ্যাভ টু গো পুরোটাই হচ্ছে ফাইনিট ভার্ব, পুরাটাই একটা ভার্ব, পুরাটাই একটা কম্পাউন্ড ভার্ব। বোঝা গেছে? এইবার ধরো কিছু সেন্টেন্স লিখে দেখি তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। বলো তো ভাইয়ারা এখানে ফাইনিট ভার্ব কোনটা? ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু প্লে ফুটবল। ইউজ টু প্লে পুরোটাই, তাই না? আচ্ছা তারপরে ধরো লিখলাম হ্যাভিং এ কাপ অফ টি, আই ওয়েন্ট আউট। এখানে হ্যাভিংটা কি বলতো? ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? বলো। ওয়েনটা কি বলতো? ফাইনিট ভার্ব। আচ্ছা যারা দেখেই বুঝতে পারো আলহামদুলিল্লাহ, দেখে না বুঝলেও কোনো সমস্যা নাই। একটা টেকনিক শিখিয়ে দিই, তুমি যখনই কোনো কিছু দেখবা, কোনো একটা ভার্ব দেখবা, এটাকে সেন্টেন্স থেকে আলাদা করে নিবা, দেখবা এটা দিয়ে সেন্টেন্স হয় কিনা। যদি সেন্টেন্স হয় কারো সাহায্য ছাড়া তাহলে ফাইনিট ভার্ব, আর যদি না হয় তাহলে কি হবে? নন ফাইনিট ভার্ব। হ্যাভিং দিয়ে সেন্টেন্স বানাইতে পারবা? আই হ্যাভিং হয় কোনোদিন? হয় না, কারো সাহায্য লাগে, আই অ্যাম হ্যাভিং, তাহলে এটা কি? নন ফাইনিট ভার্ব। ওয়েন্ট যদি তুমি নাও, কারো সাহায্য লাগবে, তাহলে ওয়েনটা কি হবে? ফাইনিট ভার্ব। এখানে ইউজ টু প্লে যে আছে এটাকে আলাদা করে নাও, যে কোনো সেন্টেন্স বানাইতে পারবে না, তাহলে ইউজ টু প্লে পুরোটাই কি হবে? ফাইনিট ভার্ব। তুমি বলতে পারো কেন ভাইয়া একসাথে নিলেন কেন? শুধু প্লেকে নিতাম, শুধু ইউজ টুকে নিতাম? না, নিতে পারবো না, এটা এখন মোরগ পোলাও হয়ে গেছে, একসাথে প্রেজেন্টেড হয়ে গেছে, একটাই ভার্ব, নিতে হলে পুরোটাকে একসাথে নেওয়া লাগবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে বলো তো ভাইয়ার এটা কি হবে? আই ওয়েন্ট দেয়ার টু বাই এ কার। ওয়েনটা কি বলো তো? ফাইনিট ভার্ব। আর টু বাইটা কি? নন ফাইনিট ভার্ব, তাই না? আচ্ছা এইবার তাহলে বলো ইন মাই চাইল্ডহুড, এখানে কোনো ফাইনিট ভার্ব পাচ্ছ? পাচ্ছ এখানে? নাই। তাহলে এটা কি ক্লজ না ফ্রেজ? ফ্রেজ, তাই না? কারণ কি বলছি আমরা? ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না। তাহলে ইন মাই চাইল্ডহুডটা কি? ফ্রেজ। আর আই ইউজ টু প্লে ফুটবল এটা কি বলো তো? কেন? কারণ এখানে কি আছে? ফাইনিট ভার্ব আছে। হ্যাভিং এ কাপ অফ টি এটা কি ক্লজ না ফ্রেজ বলো তো?
ফ্রেজ কেন? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। আই ওয়েন্ট আউট এটা কি? ক্লজ। আই ওয়েন্ট দেয়ার এটা কি? ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব আসছে। টু বাই এ কার এটা কি হবে? ফ্রেজ হবে, তাই না? কারণ কি এখানে ফাইনাইট ভার্ব নাই। তাই ক্লজ ফ্রেজের ডিফারেন্স বুঝছো? আচ্ছা, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনবা? এটা কি বলো তো? আই হ্যাভ টু গো, ক্লজ না ফ্রেজ? ক্লজ। তারপর আই এম গোয়িং হোম এটা কি? ক্লজ। আই ইট রাইস এটা কি? ইটিং রাইস এটা কি? আচ্ছা, শুধু ফ্রেজ কখনো সেন্টেন্স বানাইতে পারে? পারে না। দেখছো, ইটিং রাইস এটা দিয়ে সেন্টেন্স হচ্ছে না। তাহলে শুধু ফ্রেজ কখনো সেন্টেন্স বানাতে পারে না। ফ্রেজ হচ্ছে জাস্ট সেন্টেন্সের ইনফরমেশন বাড়ায়, স্ট্রাকচারাল ভূমিকা একদম জিরো। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা কিছু সেন্টেন্স লিখব, দেখি ওইখান থেকে তুমি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারো কিনা। এমনিতেও দেখি তো বলতে পারো কিনা। ইন মাই চাইল্ডহুড এটা তো একটা ফ্রেজ। কি ফ্রেজ হবে বলো তো? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ? কেন অ্যাডভার্ব ফ্রেজ হবে? টাইম বোঝাচ্ছে কার? ওই ভার্বটার, তাই না? তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাভিং এ কাপ অফ টি এটা কি বলো তো? চিন্তা করো তো, এই উত্তরটা আমরা কি প্রশ্ন করলে পাবো এই সেন্টেন্সটাকে? আমি কি নাকি আমি কখন গিয়েছিলাম? কখন। কখনের উত্তর মানে কি? কোন একটা ভার্বের টাইম দিচ্ছে, তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এগুলো আরো ডিটেইলসে পরে আসবে। টু বাই এ কার এটা কি ফ্রেজ বলতে পারবা? কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে টু বাই এ কার? বলো তো। হ্যাঁ, কার সম্বন্ধে? আমার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে নাকি যাওয়ার সম্বন্ধে? যাওয়ার সম্বন্ধে, তাই না? যে তুমি যে গিয়েছিলা, কিসের উদ্দেশ্যে গিয়েছিলা? গাড়ি কিনতে। তাহলে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দিল না, এই জন্য এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে এখানে যে কটা ফ্রেজ লিখলাম সবই কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, এগুলো এখনো কিন্তু পড়াই নেই তোমাদের, আগে ভাগেই তোমরা বলে দিচ্ছ, এটা বলতে পারো একটা এক্সট্রা ক্রেডিট। আমরা এগুলো যখন ডিটেলসে পড়বো, এগুলো তোমাদের কাছে একদম পান্তা ভাতের মতো মনে হবে। এখন আমি কিছু সেন্টেন্স লিখবো, তোমরা একটু জলদি লিখে ফেলো। আচ্ছা, এই সেন্টেন্সটাকে তোমরা অনেক বড় করে লিখলাম, তাই না? যে আব্রাহাম লিঙ্কন হু ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএস ওয়াজ এ স্ট্রং লিডার। আমরা চাইলে এটাকে ছোট করে লিখতে পারি না? না, পরে তো হচ্ছে ধর আরেকটু, এত এত ছোট না। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন এখানে হু আর ওয়াজকে বাদ দিয়ে লেখা যায়, এটা একটা প্রসেস আছে। এই প্রসেসটাকে বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা যখন ওইগুলো হচ্ছে ক্লজ ফ্রেজে যাব পড়বো, তখন এগুলো জানতে পারবো। আপাতত জাস্ট ডিরেক্ট লিখে ফেলি, কারণ ওই নিয়মটা আর দেখাচ্ছি না। একদম এই দুটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি সেন্টেন্সটা এরকম, যে দ্য 16th
ফিদেল কাস্ট্রো হু শোড হিজ ইন্টেলিজেন্স ইন পলিটিক্স ইউজ টু গিভ স্পিচ ফর আওয়ার্স। এটাকে আমরা শর্ট করে লিখতে পারি, কি লিখতে পারি বলতে পারবো কেউ? ফিদেল কাস্ট্রো শোড না, শোয়িং, বোঝা গেছে? এইটারও প্রসেস আছে, ওই যে একটু আগে যে বললাম না রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, ওগুলোর কিছু নিয়ম আছে, ওই অনুযায়ী আমরা লিখি। এখন তো এটা তো পড়াতে পারতেছি না, যে কারণে হচ্ছে লিখে ফেলি। তোমরা বুঝলে বুঝছো, না বুঝলে নাই, পরে আমরা বুঝে নিব এগুলো। ফার্স্ট সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো তো? এই যে ফার্স্ট সেন্টেন্স, হু ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএস, পুরোটা না? আর প্রিন্সিপাল ক্লজ কোনটা? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ স্ট্রং লিডার। প্রিন্সিপাল ক্লজ দুই ভাগ হয়ে গেছে, তাই না? তো এই সাবঅর্ডিনেট ক্লজটা কি করে? এই নাউনটা সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না? তাহলে এটাকে আমরা কি ক্লজ বলতে পারি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? নাউন সম্বন্ধে যে ইনফরমেশন দেয় তাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? এবার বলো তো ভাইরা, এটা কি ক্লজ না ফ্রেজ? ফ্রেজ। কেন ফ্রেজ হবে বলো তো? কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, এখানে কিন্তু ফাইনিট ভার্ব ছিল, তাই না? এটা ফাইনিট ভার্ব না ওয়াজ? ওয়াজকে দিয়ে তুমি যে কোনো সেন্টেন্স বানাইতে পারবে, তার মানে ওয়াজ হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে এইটা যেহেতু ফ্রেজ, এবং দেখো এই ফ্রেজটা এখনো সেই আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, নাউন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, তাহলে সে কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হ্যাঁ, এই পুরোটা। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটাও কি করে? এই নাউন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, এবং এই জন্য আমরা এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি ক্লজ না ফ্রেজ? কেন? কারণ এটা কি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? নন ফাইনিট ভার্ব। শোয়িংটাকে তুমি আলাদা করে নাও, কারো সাহায্য ছাড়া সেন্টেন্স বানাইতে পারবা? পারবা না। তাহলে এটা কি নন ফাইনিট ভার্ব। তাহলে এটা একটা ফ্রেজ। এখনো সে নাউন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, তাহলে কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার দেখো অ্যাপোজিটিভ হতে হলে কি হওয়া লাগবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়া লাগবে। তার মানে এরা সবাই কি অ্যাপোজিটিভ? সবাই অ্যাপোজিটিভ না, কারণ সবাই তো ফ্রেজ না। এদের মধ্যে আমরা দুইটাতে ক্লজও পাচ্ছি, তাই না? তো আমাদের বইগুলাতে যে লেখে যে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিলেই নাকি অ্যাপোজিটিভ, তাহলে তো সবগুলোই অ্যাপোজিটিভ, কারণ সবগুলোই সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। অনেক টিচাররা আবার ফাতরামি করে এখানে কি বলে জানো? যে সাবজেক্ট সম্বন্ধে ইউনিক ইনফরমেশন দেওয়া লাগবে। এই ইউনিকের স্কেলটা কি তারা নিজেরাও জানে না, যে ইউনিক বলতে আসলে কি বুঝেস। তো এইসব ফাতরা কথাবার্তা আমরা শুনবো না। অ্যাপোজিটিভ কে হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ওর কি অ্যাপোজিটিভ হওয়ার কোনো চান্স আছে? দেখো তো, ও কোনোদিনও অ্যাপোজিটিভ হইতে পারবে না। ও কি হতে পারবে? হ্যাঁ, পারবে। ও কি হতে পারবে? পারবে না। ও কি হতে পারবে? পারবে। কিন্তু অ্যাপোজিটিভ হওয়ার জন্য কয়টা শর্ত লাগে? দুইটা। এই যে দুইটা সেন্টেন্স আমরা যে দুইটা লিখলাম, এই যে এইটা আর হচ্ছে এইটা, তারা দুইজন কি করছে? প্রথম শর্তটা মেনটেন করছে, তাই না? এইবার দেখবো দ্বিতীয় শর্ত মেনটেন করে কিনা। যে সাবজেক্টের সাবস্টিটিউট, এটার মানে কি? যে সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করা। তোমরা ফুটবল ম্যাচে দেখো না, সাবস্টিটিউট নামায়, ধরো হচ্ছে গোলকিপার এমি মার্টিনেজকে উঠায়া মেসিকে নামাইলো, সে বল ধরা তো দূরে থাক, বল হাতের নাগালেই পাবে না, তাই না? তার মানে সাবস্টিটিউশনটা সেম কাজ করে, ডিফারেন্ট কাজ করলে সেটাকে আমরা সাবস্টিটিউশন বলি না। সাবজেক্টের সাবস্টিটিউট কি? তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে ধরে এনে সাবজেক্টের ওইখানে বসাবা,
বসানোর পরে দেখবা মিনিংফুল হচ্ছে কিনা সেন্টেন্সটা, যদি হয় তাহলে সে সাবজেক্টের সাবস্টিটিউট, আর না হলে নাই। যেমন এইটাকে তুমি সাবজেক্টের এখানে বসাও, বসালে কি হবে বলো তো? দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএস ওয়াজ এ স্ট্রং লিডার। ইনফরমেশন কমে যায় কিন্তু সেন্টেন্স কি ভুল? সেন্টেন্স তো কারেক্ট। তাহলে দুইটা শর্তই পূরণ করছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাপোজিটিভ বলবো। এখন দেখো এটা দ্বিতীয় শর্ত পূরণ করছে কিনা, এটা একটু এখানে বসাও তো, দেখো তো কি হয়। শোয়িং হিজ ইন্টেলিজেন্স ইন পলিটিক্স ইউজ টু গিভ স্পিচ ফর আওয়ার্স, কিছু হচ্ছে? হচ্ছে না। তাহলে ও প্রথম শর্ত পূরণ করছে কিন্তু দ্বিতীয় শর্তকে পূরণ করছে করে নাই, তাই সে অ্যাপোজিটিভ না। তাহলে এই যে আমরা যে চারটা সেন্টেন্স লিখলাম, কোন সেন্টেন্সে অ্যাপোজিটিভ আছে বলো তো? একমাত্র এই সেন্টেন্সটাতে, এইটাই হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি ক্লিয়ারলি বুঝছো? ভবিষ্যতে এরকম প্রশ্ন হতে পারে যে নিচের কোন সেন্টেন্সে অ্যাপোজিটিভ আছে, কোনটা অ্যান্সার দিবা? এইটা। ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা বাড়তি জিনিস শিখাই, সেটা হচ্ছে কি, কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজে যদি তুমি রিলেটিভ প্রোনাউন দেখো, রিলেটিভ প্রোনাউন কোনগুলো চিনো? ওই যে ডব্লিউএইচ ওয়ার্ড তোমরা বলো না, ওইগুলা, আর সাথে হচ্ছে দ্যাটটাও ইনক্লুডেড। তবে সব ডব্লিউএইচ ওয়ার্ড আবার হচ্ছে তোমার ওইগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি না। রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেদিন পড়বো ওই দিন, বুঝা গেছে? তো রিলেটিভ প্রোনাউন নিয়ে এখন বলতে গেলে পুরো এক ক্লাসই শেষ হয়ে যাবে, কারণ রিলেটিভ প্রোনাউনের অনেক হচ্ছে ক্লাসিফিকেশন আছে, যে সিউডো রিলেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে তোমার নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ ডিটারমিনার, এগুলো আমরা সব পড়বো। তাই আমি ওইখানে আর ডিটেলসে যাচ্ছি না। যে সাবঅর্ডিনেট ক্লজে তুমি হচ্ছে রিলেটিভ প্রোনাউন দেখবো, ওইটাকে কি বলবা? রিলেটিভ ক্লজ বলবা। এই সাবঅর্ডিনেট ক্লজে কি আছে দেখো তো? হু আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? রিলেটিভ ক্লজ বলতে পারি। এই সাবঅর্ডিনেট ক্লজে কি আছে? হু আছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? রিলেটিভ ক্লজ বলতে পারি। তাহলে আমি একটু অবলিক দিয়ে রিলেটিভ ক্লজ লিখি। এটা পরীক্ষাতে আসছিল বোর্ডে, ইউজ এ রিলেটিভ ক্লজ, বুঝছো? তো আমরা একটু সাইডে রিলেটিভ ক্লজ লিখি। আমি যদি লিখতাম যে ইফ ইউ কাম আই উইল গো, এই সাবঅর্ডিনেট ক্লজটা কি রিলেটিভ ক্লজ হবে? হবে না। কেন হবে না? কারণ ও কি রিলেটিভ প্রোনাউন না। তাহলে এটাকে আমরা রিলেটিভ ক্লজ বলবো না। রিলেটিভ ক্লজে কনজাংশন হিসেবে কে থাকবে? রিলেটিভ প্রোনাউন থাকবে। রিলেটিভ প্রোনাউন কি এটা আমরা পরবর্তীতে জানবো, আপাতত এই ক্লাসে না। বোর্ডের কোশ্চেন দেখাই, দেখি তোমরা পারো কিনা। ধরো একটা হচ্ছে এরকম, কাজী নজরুল ইসলাম, বানান ঠিক আছে নাকি? আচ্ছা, যাই হোক, ড্যাশ, এখানে হচ্ছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, had a great influence on Bangla literature, Bill literature. এখানে বলছে একটা অ্যাপোজিটিভ ইউজ করতে। আর একটা কোয়েশ্চেন আসছিল, এগুলো তার সেন্টেন্স হিসেবে আসে নাই, প্যাসেজ হিসেবে আসছিল। ওইখান থেকে আমি এক একটা সেন্টেন্স তুলে দিচ্ছি। ওথেলো আর ডেসডেমোনার গল্প। তো এখানে ছিল যে ডেসডেমোনা হচ্ছে গল্পের নায়িকা। often invited Othello. ওথেলোকে প্রায় হচ্ছে তোমার ইনভাইট করতো ডেসডেমোনা, এরকম একটা গল্প ছিল। যাক, ওইগুলো আমরা যখন সলভ করতে যাব ডিটেইলস গল্প তখন পাবো। আপাতত এগুলো সলভ করো, প্রথমটা আর দ্বিতীয়টা। ফার্স্টটা কি হবে বলো? অনেক কিছু দিতে পারি, এ রেবেল পোয়েট দিতে পারি, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ দিতে পারি, তাই না? অনেক কিছুই দিতে পারি। আমরা সংক্ষেপেই লিখলাম যে এ রেবেল পোয়েট।
এটাতে কি দিবা? গল্পের নায়িকারা কিরকম থাকে? সুন্দর থাকে, তা না হলে তো গল্প চলবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো বলো? যে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে দাও, একটা ক্লজ দিয়ে দাও, হু ওয়াজ ভেরি বিউটিফুল দিয়ে দিলা। এটা হচ্ছে পরীক্ষায় আসে। এখন পরীক্ষায় যদি উল্টা করে আসে, ধরো কাজী নজরুল ইসলামের এখানে অ্যাপোজিটিভ না বলে বললো হচ্ছে ইউজ এ রিলেটিভ ক্লজ, তখন তুমি কি দিবা? এই রিলেটিভ রেবেল পোয়েট দিবা? তখন দিবা হু ওয়াজ এ রেবেল পোয়েট। আবার যখন এইখানে তোমাকে রিলেটিভ ক্লজ না দিয়ে কি বলবে? ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তখন তুমি কি বলবা? হ্যাঁ পারবা। এই বিউটিফুল লেডি দিতে পারো, এই বিউটিফুল ম্যান এরকম দিতে পারো, বোঝা গেছে? তখন এটা বড় এরকম হয়ে গেল। তো আমরা একই সাথে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে তোমার যে যখন তোমাকে বলবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ তখন তুমি কি লিখবা, আর যখন তোমাকে বলবে ইউজ এ রিলেটিভ ক্লজ তখন তুমি কি লিখবা। তাহলে রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাপোজিটিভ ডিফারেন্সগুলো বুঝছো? রিলেটিভ ক্লজকে আমরা আর কি নামে রাখতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারতাম, তাই না? পরীক্ষাতে রিলেটিভ ক্লজ না দিয়ে যদি অ্যাডজেক্টিভ ক্লজও দেয় সেম অ্যান্সার হবে না? আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো অ্যাপোজিটিভের ক্লাস। এখানে চাইলে আমি দায় এড়ানোর জন্য আমরা হচ্ছে এইভাবে পড়তেই পারতাম যে অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা বলায় তারপরে হচ্ছে কতগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করতাম। এতে করে না তোমার আসল জিনিসটা কখনো শেখা হতো না। আমরা আসল জিনিসটা শিখে নিলাম, এরপরে প্র্যাকটিস তুমি বাসায় যে হচ্ছে করো না করো, যাই করো না কেন তুমি পারবা। ক্লিয়ার এতটুকু? আগামী ক্লাসে আমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ তো পুরাই শেষ। আগামী ক্লাসে আমরা যাব হচ্ছে ডিটারমিনার্সে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।